মোদি চোর বিজেপি চোর স্লোগানে কেঁপে উঠল ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা কক্ষ। একদিকে বিজেপি বিধায়কদের কণ্ঠরোধের চেষ্টা, অন্যদিকে মমতার দৃপ্ত ঘোষণা। এই দ্বন্দ্বই রূপ নিল রণক্ষেত্রে। মোদি চোর বিজেপি চোর স্লোগানে কেঁপে উঠল বিধানসভা কক্ষ। 2024 সালের সাধারণ নির্বাচনে ভোট চুরির অভিযোগে তীব্র চাপের মুখে পড়েছেন মোদি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভোট চুরির রাজনীতিতে এবার বলা যায় হাসিনা মোদি সমানে সমান। যে মনে হয় এই সমস্ত বিশ্বে শুধু বাংলাদেশের মানুষই ভারতের পক্ষে পান, কিন্তু মেটাদের না, বিশ্বের অনেক দেশের মানুষই ইদানিংকার কার্যক্রমে তারা ভারতকে পছন্দ করতেছে না। The opinion on Rahul's performance as the LOP leader of opposition. ভারতকে ভেঙে দেওয়ার ডাক দিচ্ছি আমি। নরেন্দ্র মোদী রাশিয়ার লোক, আমাদের মুক্ত খালিস্তানের বন্ধু চাই। ভারত ভেঙে একাধিক দেশ গড়ার ডাক। সীমা ছাড়ালেন অস্ট্রিয়ার রাজনীতিবিদ, যিনি নিজেকে ন্যাটো সম্প্রসারণ কমিটির প্রধান বলে দাবি করেছেন। আর সেই পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। ভারতের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য যেন থামছেই না। ভারতীয় ব্রাহ্মণদের পর এবার দেশটিকে ভেঙে ফেলার ডাক দিয়েছেন ইউরোপীয় এক কূটনীতিবিদ। দীর্ঘ 7 বছর পর চীন সফরে গিয়ে তৃতীয় সারির নেতা হিসেবে নিজেকে অপমানিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশের সবকিছু, রাজনীতি, সংবিধান, সরকার পদ্ধতি সবকিছু উল্টে পাল্টে একদম পরিবর্তন হয়ে তছনছ হয়ে যেতে পারে, এটা বিএনপি মনে করছে, এবং এটা অসম্ভব না হতে পারে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, এবার ভারতের সংসদে তুলকালাম কাণ্ড। মোদি চোর বিজেপি চোর স্লোগানে উত্তাল ভারতের বিধানসভা, ভিডিও ভাইরাল, ভারত জুড়ে ব্যাপক তোলপাড়। সংসদে দাঁড়িয়ে মোদিকে তুলোধনা করলেন মমতা ব্যানার্জি। চারদিক থেকে ভয়াবহ বিপদের নরেন্দ্র মোদী। এদিকে এবার ভারতকে ভেঙে ফেলার ডাক। ভারত ভেঙে ছোট ছোট দেশে ভাগের ছক। তীব্র প্রতিক্রিয়া নয়াদিল্লির। চীনে গিয়ে চরম অপমানিত মোদী। ভারতকে কোনোভাবে বাঁচাতে পারবে না চীন রাশিয়া। অপরদিকে 72 ঘন্টার মধ্যে সবাইকে অবাক করে রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হবে। বিরাট পরিবর্তনের মুখে বাংলাদেশের রাজনীতি। অবশেষে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। মোদি চোর বিজেপি চোর স্লোগানে কেঁপে উঠল ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা কক্ষ। ক্ষমতাসীন বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের উত্তপ্ত বাক্য বিনিময় এক পর্যায়ে রূপ নেয় হাতাহাতি পর্যন্ত। পুরো অধিবেশন রূপ নেয় কার্যত রণক্ষেত্রে। কিন্তু আসলে কি ঘটেছিল সেই বিধানসভা কক্ষে? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা বৃহস্পতিবার রূপ নিল রণক্ষেত্রে। বাংলা ভাষা ও বাঙালির আত্মমর্যাদা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুরুর সঙ্গে সঙ্গেই যেন আগুন জ্বলে ওঠে। একদিকে বিজেপি বিধায়কদের কণ্ঠরোধের চেষ্টা, অন্যদিকে মমতার দৃপ্ত ঘোষণা। এই দ্বন্দ্বই রূপ নিল রণক্ষেত্রে। মোদি চোর বিজেপি চোর স্লোগানে কেঁপে উঠল বিধানসভা কক্ষ। বৃহস্পতিবারের বিশেষ অধিবেশন ছিল মূলত অন্য রাজ্যে বাঙালিদের হেনস্থা এবং বাংলা ভাষার অবমাননা নিয়ে। মমতা বক্তব্য শুরু করতেই বিজেপি বিধায়করা স্লোগান, কাগজ ছোড়া আর হাততালিতে তাকে চেপে ধরতে থাকেন। মমতা অভিযোগ করেন, এটি আসলে বাঙালি ও বাংলা ভাষার কণ্ঠরোধের চেষ্টা। তিনি বলেন, আমি বাংলায় কথা বললে মানুষ সত্যটা জানতে পারবে, তাই ভয় পাচ্ছে বিজেপি। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলেও মমতা পিছিয়ে যাননি, বরং আরো তীব্র কণ্ঠে তিনি আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপিকে। মমতা বলেন, বাংলা ভাষার উপর সন্ত্রাস চালাচ্ছে বিজেপি। এরা দুর্নীতিবাজ, মোদি চোর, ভোট চোর। দেশের সবচেয়ে বড় ডাকাতদের দল আজ বিজেপি। সেই মুহূর্তে স্লোগান যুদ্ধ যেন আরো চরমে ওঠে। বিজেপি বিধায়করা পাল্টা স্লোগান তুলতেই মমতাও নিজেই আওয়াজ তোলেন, মোদি চোর, বিজেপি চোর, অমিত শাহ চোর। সঙ্গে সঙ্গে কক্ষে প্রতিধ্বনিত হয় একযোগে স্লোগান। এমন দৃশ্য পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরল। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বারবার শান্তি ফেরানোর চেষ্টা করলেও পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। বাধ্য হয়ে একাধিক বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন। এরপরই শুরু হয় মার্শালদের সঙ্গে বিজেপি বিধায়কদের হাতাহাতি। পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূল বিধায়করা ময়দানে নেমে আসেন। বিধানসভা মুহূর্তে পরিণত হয় কার্যত রণক্ষেত্রে। তবে এই অশান্তির ভেতর দিয়ে মমতা তার রাজনৈতিক বার্তা স্পষ্ট করে দেন। তিনি বলেন, বাংলা বাঙালির কণ্ঠকে চুপ করানো যাবে না, বাংলায় অত্যাচার চালিয়ে জেতা যায় না। আগামী দিনে বাংলার মানুষ বলবেন, বিজেপিকে এখানে দেখতে চাই না। মমতা আরো দাবি করেন, বিজেপি আসলে ভয় পাচ্ছে টাকা, অস্ত্র আর নির্বাচন কমিশনকে ব্যবহার করে তারা ভোটে যেতে। মমতা বলেন, চোরের মায়ের বড় গলা, কিন্তু বাংলার মানুষকে দমিয়ে রাখা যাবে না। আজকে চোরের মায়ের বড় গলা, আজকে মনে রাখবেন, ভয় পেয়েছে তাই বাংলার মাটিতে
বাংলার মানুষকে হ্যারাস করছে। নিজের বক্তৃতায় তিনি বাংলার নবজাগরণের ইতিহাস, নেতাজি, রবীন্দ্রনাথ, নজরুল, রামকৃষ্ণ ও বিবেকানন্দের নাম উল্লেখ করেন। বলেন, বাংলার মানুষ স্বাধীনতার লড়াইয়ে সবচেয়ে বেশি প্রাণ বিসর্জন দিয়েছিল। সেই বাংলার ভাষা ও সংস্কৃতির উপর আজ বিজেপি আক্রমণ চালাচ্ছে। এটা নবজাগরণের বাংলা, এখানে মানুষের কণ্ঠরোধ করা যাবে না। দিন শেষে মমতার বক্তব্য শেষ হলেও বিতর্ক শেষ হয়নি। এক পর্যায়ে ওয়াকআউট করে বিধানসভা ছাড়ে বিজেপি। দীর্ঘ 7 বছর পর চীন সফরে গিয়ে তৃতীয় সারির নেতা হিসেবে নিজেকে অপমানিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে একই মঞ্চে দাঁড়ানো ও ঘনিষ্ঠতা বৃদ্ধির একতরফা চেষ্টা প্রকাশ্যে আনল ভারতের অসহায় কূটনৈতিক অবস্থার চিত্র। একদিকে এটি মার্কিন বিরোধী আন্তর্জাতিক জোটের সংকেত হলেও অনেকের ধারণা প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর শুল্ক নীতির কারণেই চীন রাশিয়ার দিকে ঝুঁকছেন মোদী। তবে উদ্দেশ্য যেটাই হোক, বেইজিং মস্কোর বাজার দিয়ে আরোপিত শুল্কের ধাক্কা কোনোভাবেই সামাল দেওয়া সম্ভব না। ফলে কিছুতেই ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সাহস দেখাবে না নয়াদিল্লি। এমন পরিস্থিতিতে প্রশ্ন হলো, মোদীর চীন সফর কি তাহলে ছিল লোক দেখানো কূটনীতির অংশ? ভারতের প্রতি ট্রাম্পের সাম্প্রতিক আচরণ চরম অসম্মানের হলেও সেটা গোপন করার কোনো সুযোগ নেই। ব্যক্তিগত ক্ষোভ থেকেই তিনি ভারতীয় রপ্তানি পণ্যে 50% পর্যন্ত শুল্ক বসিয়েছেন এমন আশঙ্কা বিশ্লেষকদের। ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি করানোর সম্পূর্ণ কৃতিত্ব নিজের বলে দাবি করে ট্রাম্প চাইছিলেন মোদী তাঁকে নোবেল পুরস্কারের জন্য সুপারিশ করুন। পাক প্রধানমন্ত্রী সব মেনে নিলেও উল্টো দিকে কিছুই করেননি মোদী। এতে ক্ষুব্ধ হয়ে ভারতীয় অর্থনীতিকে মৃত বলে তাচ্ছিল্য করেন ট্রাম্প। এমন অপমানের পরেও কেন যুক্তরাষ্ট্রের হাত ছাড়তে পারছে না নয়াদিল্লি? ভারতের পক্ষে আমেরিকাকে বাদ দিয়ে চীন রাশিয়ার দিকে পুরোপুরি ঝুঁকে পড়া বাস্তবে অসম্ভব, কারণ ভারতীয় অর্থনীতি অনেকাংশেই যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। ওয়াশিংটনে বছরে প্রায় $90 বিলিয়ন পণ্য রপ্তানি করে নয়াদিল্লি। অন্যদিকে চীন ও রাশিয়া ভারতের পণ্য কিনতে চায় না, বরং ভারতীয় বাজারে নিজেদের পণ্য বিক্রিতেই তারা বেশি আগ্রহী। ফলে যুক্তরাষ্ট্র ছাড়া যে কোনো মুহূর্তে ধসে পড়বে ভারতীয় রপ্তানি পণ্যের বাজার। ট্রাম্পকে এখন বন্ধু বলা কঠিন হলেও তার একজন অপমানিত মিত্র হয়েই থাকতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ভূরাজনীতির দিক থেকে চীনকে কখনোই আস্থার জায়গায় রাখতে পারেননি মোদী। সীমান্ত সংঘাত, ভূখণ্ড দখলের চেষ্টা, পাকিস্তানকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা প্রদান, এসব কারণে চীনের সঙ্গে বরাবরই বৈরিতা ছিল ভারতের। অথচ চীনের তিয়ানজিনে মোদী বাধ্য হয়ে সেই শত্রুর পাশেই দাঁড়ালেন। এছাড়া পাকিস্তান, মালদ্বীপ ও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সহ আঞ্চলিক প্রতিবেশীদের সঙ্গে ক্রমবর্ধমান তিক্ততার কারণে বড় কোনো বিপদে পড়লে মার্কিন সামরিক সহযোগিতা ছাড়া টিকতে পারবে না ভারত। একই সাথে চীনের নেতৃত্বাধীন জোটে গিয়েও নয়াদিল্লিকে বাঁচানো সম্ভব না। একই মঞ্চে শি ও পুতিনের সঙ্গে মোদীর ছবি দেখে ভয় পাবেন ট্রাম্প, এমন ধারণা করেছিলেন অনেকে। কিন্তু ভারতের প্রতি আরও তাচ্ছিল্য দেখিয়ে মার্কিন প্রেসিডেন্ট দাবি করলেন ভারত নাকি যুক্তরাষ্ট্রের সব শুল্ক বাতিলের প্রস্তাব দিয়েছে। মার্কিন বিরোধী শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের যতই চেষ্টা করুক ভারত, যুক্তরাষ্ট্রকে এড়ানোর পথ নেই দিল্লির সামনে। শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন দুজনেই জানেন মোদীর চীন সফর ছিল মূলত দর কষাকষির হাতিয়ার। কিন্তু প্রশ্ন হলো, সব পক্ষের কাছে গুরুত্ব হারিয়ে শেষ পর্যন্ত মোদী কি কমাতে পারবেন ভারতের বিপদ? আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশে সবকিছু, রাজনীতি, সংবিধান, সরকার পদ্ধতি সবকিছু উল্টে পাল্টে একদম পরিবর্তন হয়ে তছনছ হয়ে যেতে পারে, এটা বিএনপি মনে করছে, এবং এটা অসম্ভব না, হতে পারে। দর্শক, রাজনীতি হচ্ছে গৌরবময় অনিশ্চয়তার খেলা, আর বিপ্লব পরবর্তী এই বাস্তবতায় কখন কি ঘটে বলা যায় না। অনেকে বলছেন যে ডক্টর ইউনূসের এই বর্তমান পদ্ধতিতে থাকলে তার মেয়াদ 28 অক্টোবর পর্যন্ত, 28 অক্টোবরের পর আর ইউনূস থাকতেই পারবে না। তো দর্শক, সমকালের একটা খবর যেটা নিয়ে মোটামুটি তোলপাড় তৈরি হয়েছে, যেটা খুব ডেঞ্জারাস খবর। জুলাই সনদ বাস্তবায়ন, নতুন সাংবিধানিক ব্যবস্থার প্রবর্তন কু হিসাবে গণ্য হবে বিএনপি। ভেরি সিগনিফিকেন্ট লাইন। এর মানে জুলাই সনদ, এটা যদি সাংবিধানিক ভিত্তি দেওয়া হয়, অর্ডিন্যান্সের মাধ্যমে জামাত যেটা চায়, এনসিপি যেটা চায়, ওটা যদি করা হয়, তাহলে বিএনপি মনে করবে যে একটা কু হয়ে গেছে, একটা অভ্যুত্থান হয়ে গেছে, অতএব এর বিরুদ্ধে যুদ্ধ করো। এখন এই বিষয় মানে এই বিএনপি কেন বলছে চিঠিতে নতুন সাংবিধানিক ব্যবস্থা প্রবর্তন কু হিসাবে গণ্য হবে, এর মানে ভুলেও এটা করা যাবে না, করলে কিন্তু তার বিরুদ্ধে বিএনপির যুদ্ধ হবে। আবার জামাত, এনসিপি রেডি না, এটা করতেই হবে, না করলে 28 অক্টোবরের পর ইউনূস থাকবে কিনা সেটা নিয়ে সন্দেহ সংশয় দেখা দেবে। আবার ডক্টর ইউনূস সরকার নীরব হয়ে গেছে, তার কথা বলছে না যে কি ঘটবে, বুঝতে পারছে না, টান টান উত্তেজনা রাজনীতিতে। দর্শক, সেনাপ্রধান চুপচাপ বসে আছেন, পরিস্থিতি দেখছেন কি হয়। এর মানে বাংলাদেশ কোন দিকে যাবে
আসলে কি সেই পুরনো হাসিনার বৃত্তে আটকে থাকবে, না নতুন সংবিধান নতুন বাংলাদেশ? এটা বোঝা যাবে আগামী কয়েকদিনের মধ্যে। এই জুলাই সনদটা কি আকারে আসে, বিএনপির এই মূল আকারে আসে, মানে বিএনপি যেটা বলছে যে সংবিধানের সাথে সম্পর্কিত কোনো বিষয় হাত দেওয়া যাবে না, ওটা 2 বছর ধরে পার্লামেন্ট করবে, নির্বাচিত সংসদ। আর যদি সংবিধানে হাত দেয় সেটা হবে কু। এর মানে চূড়ান্ত বার্তা বিএনপি দিয়ে দিয়েছে, এই কু করতে পারবেন না। এই কু হবে, এটা কেন বলছে, অভ্যুত্থান কেন বলছে যে এই অভ্যুত্থান ঘটালে তাহলে আমরা রাজপথে নামবো, নতুন সংবিধান কিছুতেই হতে দেব না। এদিকে ইউনূস সরকার কোন পক্ষে? তারা ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার বিষয়ে একদম জিরো টলারেন্স, কিন্তু ইউনূস সরকারের একটা বড় অংশ বিএনপি যেটা কু বলছে ওইটা করার পক্ষে। তাহলে ওইটা যদি হয়ে যায়, জামাত, এনসিপি এবং ইউনূস সরকারের একটা অংশের প্রত্যাশা অনুযায়ী এবং জনগণ এটা চায় এবং সেটা যদি গণভোটেও পাঠায়, তাহলে বাংলাদেশের সবকিছু তোল পার সৃষ্টি হয়ে যাবে, সবকিছু উল্টে পাল্টে তস নস হয়ে যাবে, নতুন জমানায় আমরা প্রবেশ করবো, নতুন বাংলাদেশে। এটা আগামী 2 সপ্তাহের মধ্যেই এগুলো দৃশ্যমান হবে। তো বিএনপির এই চিঠিতে যেটা বলেছে, আমি খবরটা একটু শোনাই আপনাদেরকে, তাহলে বুঝবেন যে কতটা সিরিয়াস একটা উত্তেজনাকর মুহূর্তে এই মুহূর্তে বাংলাদেশ আছে। নির্বাচন আগে সাংবিধানিক সংস্কার করা যাবে না, মানে এভাবে বলছে না যে আমরা এটার পক্ষে নই, করা যাবে না, ঠেকাও। এর কারণটা কি জানেন? নতুন বাংলাদেশ নতুন সংবিধান সংস্কার হলে বিএনপির ধান্দাবাজি রাজনীতি আর থাকে না। নতুন সংবিধানকে ভয় পায় বিএনপি, এরা নতুনত্বকে ভয় পায়, এরা পুরনো জরাজীর্ণ, এরা বুইরা খাটাস, এরা নতুনের বিরুদ্ধে, পরিবর্তনের বিরুদ্ধে, সংস্কারের বিরুদ্ধে। এই জন্য বলছে যে নতুন সাংবিধানিক সংস্কার করা যাবে না। কেন ভাই? আপনারা ক্ষমতায় গেলে 2 বছর ধরে যদি করতে পারেন, আপনারা যেটা ঐক্যমত হয়েছেন এটা এখন করলে সমস্যা কি? এর মানে আপনারা যেটা ঐক্যমত হয়েছেন ওটা করবেন না, এটাই হচ্ছে আসল কথা। ওটা যদি আপনাদের করার আন্তরিকতা থাকতো তাহলে এখন করলে তো সমস্যা। আর যে বিষয়ে আপনার আপত্তি যে সংবিধান এটা করা যাবে না, ওইটা তো আর কেউ জোর করে করছে না। যে বিষয়ে ঐক্যমত হয়েছে ওইটাই করতে যাচ্ছে। এটা দ্বারা বোঝা যায় যে বিষয়ে ঐক্যমত হয়েছে সাংবিধানিক সংস্কার বিষয়ে, ওইটাই বিএনপি করবে না, কারণ ওইটা করার ইচ্ছা থাকলে এখন তারা বাধা দিত না। আর যেটাই বিএনপির আপত্তি ওটা তো প্রশ্নই আসে না। এর মানে ঐক্যমত যা হয়েছে ওগুলো ভুয়া, বিএনপি ওগুলো মানে না, এটা হচ্ছে আসল কথা। আগামী সংসদে গঠিত সরকার পরবর্তী 2 বছরের সংবিধান সংস্কার করবে, ওটা করবেই না। যদি করতেই তাহলে যেটা ঐক্যমত হয়েছে এটা এখন করলে কি? ওটা তো ঐক্যমত হয়েছে, এমন না যে আপনারা রাজি না, আপনারা রাজি, সেটাই এখন করুক না সরকার। মানে ওইটা করলে আপনার কারচুপি করে ক্ষমতায় আসতে পারবেন না, সে রাস্তা বন্ধ হয়ে যাবে। জুলাই সনদে সব দল এই অঙ্গীকার করবে, নতুন সাংবিধানিক ব্যবস্থা প্রবর্তনের বিপ্লব নয়, কু হিসাবে গণ্য হবে। এর মানে নতুন সাংবিধানিক ব্যবস্থা প্রবর্তন কিছুতেই বিএনপি হতে দিবে না। এখন জনগণ বলছে কু হলে হোক, ওইটাই ভালো, আমরা কু ইচ্ছে, হ্যাঁ আমরাও তো ওইটা চাই। আরে ভাই, আপনি বিপ্লব বলেন কু বলেন, যেটা বলে শান্তি পান, নতুন সংবিধান নতুন বাংলাদেশ এটা হতে হবে। বিপ্লবের স্পিড, জনগণের চাওয়া এটাই, জুলাই অভ্যুত্থানের চাওয়া এটা, যে মুজিববাদী সংবিধান চলবে না। এই সংবিধান আমাদেরকে শান্তি দিতে পারেনি। এই সংবিধান পরিবর্তন না করলে বাংলাদেশের বিদ্যমান ব্যবস্থার কোনো পরিবর্তন হবে না। আমরা যে একটা সুন্দর রাজনৈতিক ব্যবস্থা চাই, এটা হবে না, এই সংবিধানের মধ্যেই ভেজাল। অর্থাৎ নতুন সংবিধান হতেই হবে। জামাত, এনসিপি চরমনায় রাজনীতি হওয়া উচিত, নতুন সংবিধান নতুন বাংলাদেশ, এর বাইরে কোনো নির্বাচন কিচ্ছু না, ঠেকিয়ে দেওয়া হবে, এইভাবে বলা উচিত। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দেওয়া চিঠিতে এমন মতামত দিয়েছে বিএনপি, যেটা এই পদ্ধতিতে জামাত, এনসিপি চরমনাই সহ অধিকাংশ দল একদম রাজি না, এমনকি সরকারও এই বিষয়ে কার্যত রাজি না। কিন্তু ওই যে বিএনপির সাথে আবার চুক্তি হয়েছে, সরকারের 240 আসন দেবে বিএনপিকে। ঐক্যমত কমিশনে তারা এই মতামত জানায়। 16 আগস্ট প্রণীত সনদের সমন্বিত পূর্ণাঙ্গ খসড়া বৃহস্পতিবার জাতীয় সংসদ কমিশনের সভায় চূড়ান্ত করা যায়নি। সবাই সিদ্ধান্ত হয়েছে আগামী রোববার আইন উপদেষ্টা, অ্যাটর্নি জেনারেল এবং বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে সনদের বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণ করা হবে। বাস্তবায়ন পদ্ধতি যাই হোক, সনদ বাস্তবায়নে আইনি বাধ্যবাধকতা রাখা হবে। দেখেন, আইনি বাধ্যবাধকতা রাখা হবে ওইটা ফাও কথা, বাস্তবায়ন পদ্ধতিটা ঠিক করতে হবে এবং এখন বাস্তবায়ন করতে হবে। এই জায়গায় বিএনপির সাথে খেলা। তো আগামী রবিবার এই বিষয়ে একটা চূড়ান্ত হবে। এর মানে কি? আগামী 48 ঘন্টা বা 60, 70, 72 ঘন্টা আপনি বলতে পারেন যে 72 ঘন্টার মধ্যেই এই বিষয়ে একটা চূড়ান্ত ফয়সালা আসবে যে বাস্তবায়ন পদ্ধতি কি আসবে। যদি এখনই বাস্তবায়ন বা বাস্তবায়ন পদ্ধতিটা যদি নির্বাচনের আগেই বাস্তবায়ন করার পদ্ধতির বিষয়ে একমত হয়, তাহলে বাংলাদেশ নতুন বাংলাদেশের ট্রাকে থাকবে। আর যদি বিএনপির কথা মেনে নেয় যে না না বাস্তবায়ন কিছু না পাই, ওটা পরবর্তী পার্লামেন্ট করবে। আর পার্লামেন্ট পরবর্তীতে করবে এটা নিশ্চয়তা দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ পার্লামেন্টারি প্রক্রিয়া কি? বিল উত্থাপন করবে, সংসদ সদস্যরা আলাপ আলোচনা করে পর্যালোচনা করবে, তারপর ভোটাভুটি হবে সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী। যদি সংসদ সদস্যরা বলে যে না এটা মানি না, শেষ। এর মানে ওই বিএনপি 240 আসন
ইউনূসের কাছ থেকে নিচ্ছে তো এই কারণে, যে বিষয়ে আমরা ঐক্যমত হয়েছি। বিএনপি বলবে ভাই আমরা তো বিল উত্থাপন করেছি, এখন এমপিরা রাজি না, আমরা কি করবো? পার্লামেন্টের প্রক্রিয়া বাদ। আর কথা তো এটাই হয়েছে, পার্লামেন্ট এটা পাশ করে, পার্লামেন্টে পাশ হয়নি, আমরা কি করবো? এটা হচ্ছে ধান্দাবাজি, এইদিকে যাচ্ছে দেশ। এদিকে নির্বাচনের নামে একটি দলকে ক্ষমতায় আনার আয়োজন হচ্ছে, মন্তব্য সরোয়ার তুষারের। জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, এখন নির্বাচনের নামে যে আয়োজন হচ্ছে তা একটা দলকে ক্ষমতায় আনার জন্য। আমরা বলতে চাই, এটাই যদি আপনাদের মনে থাকে তাহলে ভোট দিয়ে টাকা অপচয় না করে এমনি ঘোষণা দিয়ে দেন। শুক্রবার রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবিতে রাজনৈতিক কর্মশালা ও সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। সরোয়ার তুষার বলেন, পরিস্থিতি এখন এমন, হয় আমরা থাকবো আর না হয় গণহত্যাকারী ও তাদের লোকজন থাকবে। আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য কত কিছুই না করা হচ্ছে। আমাদের কথা খুব পরিষ্কার, যারা বাংলাদেশ বিরোধী রাজনৈতিক দল যেমন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। তিনি আরো বলেন, গণঅভ্যুত্থানের পর থেকেই আমরা বলে গেছি ৭২-এর সংবিধান আর চলবে না। এই সংবিধান এখন মরহুম সংবিধান, আমাদের এখন নতুন সংবিধান বানাতে হবে। আওয়ামী লীগ এই সংবিধান জনগণের উপর চাপিয়ে দিয়েছিল। ওই সংবিধানে এক ব্যক্তিকে এবং একটি দলকে সকল ক্ষমতা দেওয়া হয়েছে। ৭২-এর সংবিধানের সবচেয়ে বড় ভিকটিম ছিল বিএনপি, কিন্তু তারা এখন এই সংবিধানের মহাপ্রেমিক হয়ে গেছে। তিনি বলেন, সংস্কারের নাম নেই, কিন্তু আগামী সরকারের মন্ত্রীদের জন্য এই সরকার গাড়ি কিনে ফেলেছে। এই সংস্কার না হলে বাংলাদেশে আরো একটি গণ অভ্যুত্থান হবে। যে আমলা ও পুলিশ দিয়ে অবৈধ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তাদের কিন্তু বিচার হয়নি। তিনি আরো বলেন, ভিপি নূরের ওপর যেভাবে হামলা হয়েছে, কোনো স্বাধীন দেশে এভাবে কাউকে মারা হয় না। আমরা যদি প্রতিবাদ না করি তাহলে আমাদের ওপরেও এই হামলা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার করতে হবে, তাহলে এটি হবে ইতিহাস। পাশাপাশি ভোট বানচালের রাজনীতি সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।